আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৬৬। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না। তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা একা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানভীর ভুরু গুটিয়ে চাবি আনতে চলে গেছে। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটাই এমন। এমন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানভীরের পিছন পিছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, বাইকে যাবে? না। তো? আমি রিকশায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দেবেন না। তুমি কি তাই চাও? বন্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইব না। কিন্তু কোনো কিন্তু না। তুমি রিকশায় যেতে চাইলে তাই যাব। চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বলল, তোমার আঙ্কেল নিশ্চয়ই এও বলেছেন আমি দায়িত্বজ্ঞানহীন, বেপরোয়া স্বভাবের ছেলে। গাড়ি না নেওয়ার অপরাধে না হয় দু একটা বকা খেয়ে নেব। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সব বুঝেন, তাহলে বেপরোয়া চলাফেরা কেন করেন? তানভীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? তানভীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেন গেটের দিকে এগিয়ে গেল। প্রথমবারের মতো এক রিকশায় দুইজন পাশাপাশি বসেছে। স্বভাবত বন্যা এক সাইডে হয়ে বসেছে, তবুও চলন্ত রিকশায় তানভীরের শক্তপোক্ত বাহু বরাবর বন্যার কাঁধের সাথে ধাক্কা লাগছে। আচমকা বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ঢোক গিলছে। নিজেকে যতটা সম্ভব একপাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবে তানভীরের সঙ্গে ধাক্কা না খাই। বন্যা ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশায় একা চলে যাবে, না হলে বাইক, গাড়ির ঝামেলাও পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বন্যার একদম ভালো লাগে না। তার উপর মাঝে মধ্যে গলির রাস্তা গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে চেয়ে থাকে। নিজেদের মধ্যে ফিসফিস করে এগুলো বন্যা সহ্য হয় না। তাই সবসময় সাদামাটা চলতেই পছন্দ করে। বন্যা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানভীর আচমকা নিজের হাত বন্যার পেছন দিয়ে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশাতে লিখেছে। একবার তানভীরের হাতের স্পর্শ অনুভব হওয়া মাত্র বন্যা সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ, কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমায় আস্ত রাখবেন? তুমিই বলো। বন্যা পড়বেন না আবারও বলল, আমি পড়ব না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমারও অস্বস্তি লাগে। মেঘের মতো তানভীরও খুব জেদি, এটা বন্যার অজানা নয়। তানভীর হাত ছড়াবে না এটা বুঝতে পেরে বন্যা দু হাতে নিজের ব্যাগটাকে শক্ত করে ধরে গুটিসুটি মেরে বসে বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডের ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাট তানভীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানভীরের জীবন কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝে সেই ভাবনায় মগ্ন থাকে। না চাইতেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানভীর সামনে আসলে নিজের অজান্তেই সেই অবিদিত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বন্যা বারবার ঘড়ি দেখছে আর রাস্তা কতদূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানভীর আচমকা মৃদুস্বরে ডাকল, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উড়ছে, ভুরু যুগল কুঁচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা ফোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানভীর প্রশ্ন করল, তোমার জীবনে একমাত্র অস্বস্তিকর ব্যক্তিটা কি আমি? বন্যা তখনও নীরের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি হব না।
তানভীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে। অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলছে। বন্যার নজর আটকে আছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়িতে। সেই সঙ্গে বাতাসের সাথে উড়তে সাথে সাথে চুলের নড়াচড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। বাকি রাস্তা তানভীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি। অথচ বন্যা পুরো রাস্তা তানভীরের ঘরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়েছে। তানভীর চাপা স্বরে বলল, মামা রিকশা থামান। তানভীর রিকশা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিকশা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থম মেরে রিকশায় বসে আছে। তানভীরের আহাম্মক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘও দিনে কম হলেও আবিরকে ১০০ বার মেসেজ পাঠাই। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে আবির, কল রিসিভও করছে না। মনের ভিতর জমে থাকা অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি লিখেছে। প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি ভালো আছেন। অবশ্যই ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে ১.৫ বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই ১.৫ বছরে সবকিছু বদলে গেছে। সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপিত হয়ে উঠেছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিদ্যমানতায় ওনার চলে যাওয়াটা কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিয়েন, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া-দাওয়া, ঔষধ সবকিছু ঠিকমতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজের রিপ্লাই করছে না, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধেই চিঠিটা পাঠাইতাম। কিন্তু আফসোস, আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দিব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। কি? ওনার অবাধ্য ডোনা, মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়েছে। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করে একদমে সরি সরি বলেই যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বললে আর কি হবে? তানভীর মৃদু স্বরে জিজ্ঞেস করল, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক। তারপর না হয় যে ভেবে দেখব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আবির মেকি স্বরে বলল, আফসোস, আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না। তানভীর মুচকি হেসে শুধালো, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদী কণ্ঠে বলে উঠল, আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না। আমার মেয়ে বড় হয়ে আমার পক্ষে কথা বলবে। আহা গো, কত শখ! আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বনুর সাথে কথা বলবাই না? আবির মুচকি হেসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। শুধু কয়েকটা দিন দেখব, এই আর কি। রাখছি এখন। সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। প্রতিদিনের ন্যায় আজ বিকেলেও মেঘ ঘুম থেকে উঠে ছাদে আসছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকল, বনু, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানভীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, কাঁদলে যদি সব পাওয়া যেত, তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ ওপর নিচ মাথা নাড়ল।
মেঘ কেন কাঁদছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। মেঘও কিছু বোঝানোর চেষ্টা করল না। তানভীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ ভেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে। ও। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই কি ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না। তানভীর মুচকি হেসে বলল, ক্লাসে গেলে মন ভালো হয়ে যাবে। সকালে রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে বের হব। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, সন্ধ্যার আগে রুমে চলে যাস। তানভীর চলে গেছে। একটু পরে মেঘকে খুঁজে মিম ছাদে আসছে। মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কি তোমার সাথে এখনো কথা বলেন না? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল, কাল পরশু শাড়ি পরব, আমায় ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্বুক গতিতে। প্রতিদিন সন্ধ্যার পরপর মালিয়া খান অথবা হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন একটা আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পরপর মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিহা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিহা খান রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে, তুই রিসিভ করতে পারিস না? মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবুর কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমিই কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে রিসিভ করলো কল। মেকিস্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, কান্না করলাম কোথায়, আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন? আমি নিজে থেকে ডাকিনি। মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। মালিয়া খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, নে, মেঘের সাথে কথা বল। তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তাৎক্ষণিক ঘটনায় মেঘ থতমত খেয়ে কোনো রকমে ফোন মুখের সামনে ধরেছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে নিয়েছে। টেবিলের ওপরে ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসা চোখের কোণে ক্ষীণ হাসি ফুটেছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, আজ মুখের ওপর কলও কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদি কণ্ঠে ডাকল, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টুমির ছলে আবারও ডাকল, বাবু। আল্লাহ। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখের গাম্ভীর্যতা বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিয়া খান এগিয়ে এসে বিরক্তিভরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বকবক করতিস, আর এখন মুখ দিয়ে কথা বের হয় না? আগের রূপে ফিরে গেছিস? দেখি দে, ফোন দে। মেঘ বড় আম্মুর দিকে ফোন দিয়ে আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে। হালিমা খান সোফার কাছে আসতে মিম আর আদিও আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে।
নাস্তা করে তানভীরের সাথে বেরিয়েছে। মোজাম্মেল খানের নির্দেশ মতোই বোনকে গাড়ি দিয়ে নিয়ে গিয়েছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই মিনহাজ, তামিম, মিষ্টি, বন্যা চারজনই চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও, বন্যারা চা খাচ্ছে। তানভীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে হেসে দিল। হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলেছিল, মনে নেই। তানভীর মুখে হাসি রেখেই বলল, ঠিক আছে যা, ক্লাস শেষে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাই। আজ না, অন্য কোনো দিন। প্লিজ ভাইয়া চলো। মিনহাজ, তামিম মেঘকে দেখেই এগিয়ে আসছে। তানভীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যা চোখ তুলে তানভীরকে দেখেই চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানভীর মিনহাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। মিনহাজ বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আজকে ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইকে বললেন না? বন্যা রাগে স্বরে বলল, ভাবি ডাকটা বন্ধ করবি? তানভীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে, অমনি বন্যা তানভীরের হাত ধরে থামিয়ে দিয়ে শমিত কণ্ঠে বলল, আজকের বিল আমি দিব। তানভীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না, আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি দিব। মিষ্টি আর মেঘ কানে কানে ফিসফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে ধরে হাসছে আর দুজনকে দেখছে। মিনহাজ আর তামিমও তাদের দেখছে। মিনহাজ ইচ্ছাকৃত গলা খেখেরে দিতেই তানভীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানভীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘের দিকে পড়তে তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরে দাঁড়িয়েছে। তানভীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গিয়েছে। মেঘ আর মিষ্টি পেছনে পেছনে যাচ্ছে। মেঘ পেছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস? বন্যা থেমে ক্ষীণ কোদ দেখিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য যে তোর ভাই টাকার গরিমা দেখালো সে বেলায়? আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাজ, তামিম, এমনকি আমি ভাইকে ডেকে নিয়ে আসছি। আসার পর তুই ভাইয়ের সাথে কোনো কথা বলিসনি। কথা না বলতে পারতিস, চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়ের নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষ নিবি। মেঘ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম। বন্যা রাগী স্বরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে একা একাই শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় ঘোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুচি যাচ্ছে তাই অবস্থা। তবুও অনেক খোঁজাখুঁজি করে ৩টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম ২টা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দেওয়া ছবি। কয়েক মুহূর্তের মধ্যে আবির মেসেজ সিন করেছে। ছবিগুলো দেখা মাত্রই আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী অদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রেয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গোটালো। শাড়ির কুচিতে নজর আটকে আছে। আবির মুচকি হেসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাবার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের ব্যাকুল মন কোনোভাবে শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হেসে বলল, কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা শাড়ি পরা ছবিগুলোর থেকে ২টা ছবি ফেসবুকে ডে পোস্ট দিতে অপেক্ষা করছে। ডে পোস্ট দিয়ে অপেক্ষা করছে। যেই ভাবনা সেই কাজ। পোস্ট করার ১০ মিনিট পর আবির পোস্ট সিন করেছে। মেঘ মিটমিটি হাসছে। আবিরকে জ্বালানোর জন্যই এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে গোনা ২-৩ মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করল, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশিত হয়ে গেছে। আপনি সবকিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরে হিংসুটে মনোভাবকে কোনোভাবে আড়াল করতে পারলেন না।
একদিনের ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর দুদিনে আবিরকে একটাও মেসেজ করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিয়ে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করেছে। আবিরের বড় মামি অসুস্থ, তাই আজ সকাল সকাল আলী আহমদ খান আর মালিহা খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেলের দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিহা খানরা এক রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিতভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিবেই দিবে। এই জন্য সন্ধ্যার পরপর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে দুই ফোন বিছানার উপরে রেখে বেলকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতেছে। মিমকে আগে থেকে সবকিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বার ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথায় পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছে। কেন ভাইয়া? আবির ভুরু গুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করল, মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলতেছে। আবির তড়িৎ বেগে বলে উঠল, 30 মিনিট যাবত ওয়েটিং। এত সময় ধরে কার সাথে কথা বলছে? আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুঁচকানো, মুহূর্তে চেহারা অন্ধকার হয়ে গেছে। ঢোক গিলে নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, ফোনটা মামুনি না হয় কাকিয়াকে দে। ঠিক আছে। মিম ফোন দিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতে মেঘ মুচকি হাসল। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানভীরকে কল দিয়েছে। যথারীতি তানভীর, মিনহাজ, তামিমকে কল দেওয়ার পরপর বন্যাকেও কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতে তানভীর প্রশ্ন করল, সন্ধ্যার পর বনুর সাথে তোমার কথা হয়েছে? বন্যা স্বাভাবিকভাবে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না। কেন? তেমন কিছু না, রাখছি। তানভীর বাসায় ফিরে আম্মুর ফোন চেক করেছে, অথচ কারো নাম্বার নেই। মেঘকে সরাসরি কিছু জিজ্ঞেসও করতে পারছে না। আলী আহমদ খান আর মালিয়া খান এক রাত থেকে পরদিনই বাসায় চলে আসছেন। আলী আহমদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছেন। মালিহা খান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমদ খান এপাশ ওপাশ মাথা নাড়ালেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ভাবি, ভাইজানের শরীর নয়, মন খারাপ। এই মন আর ভালো হবে না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাইজান, ভাবিকে বলবো? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতেই মোজাম্মেল খান থেমে গেছেন। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দিও। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ্লাদি কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমদ খান দুজনেই একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দেব। আলী আহমদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্নাঘরে চলে গেছে। আলী আহমদ খান মেকি স্বরে বললেন, তুই রান্না শিখাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগে তুইই বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমদ খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, এই জীবনের শখেও কোনোদিন রান্নাঘরে পা রাখছিলি? মোজাম্মেল খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনেও পা রাখিনি, বিগত 20 বছরে তুমি পা রেখেছো? এর মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছে। আলী আহমদ খান চায়ে চুমুক দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমাকে তো ভাবি রান্নাঘরে ঢুকতেই দেয় না। তাছাড়া আমি বিগত 20 বছরে পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস তোর মেয়েকে তুই রান্না শিখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না, আবার সব শিখাবি। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, তুমিই বলো তাহলে। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টাও করেছে, কিন্তু থামাতে পারেনি। মালিহা খান নিজে ব্যর্থ হয়েছেন। আলী আহমদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানের উদ্দেশ্য করে বলে উঠলেন, আমি মুখের কথায় বিশ্বাসী না, তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব।
হালিমা খান, মালিয়া খান আর মেঘ তিনজনই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দিব। যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জ হারাতেই হবে। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমিও আমায় ভরসা করো না? মালিয়া খান উত্তর খুঁজে পেলেন না। একবার ওপর নিচ মাথা নাড়ছেন, আবার এপাশ ওপাশ মাথা নাড়ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘরে নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে পরে আলী আহমদ খান মাঝে মাঝে শখ করে রান্না করতেন। রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিয়া খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমদ খান রান্নাঘরে পা না রাখেন। সেই থেকে আলী আহমদ খান রান্নাঘরে পা রাখেন না। এত বছর পর ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করে রান্নাঘরে ঢুকছেন। তবে আজ রান্না মেঘ করবে, উনি কেবল মেঘকে সাহায্য করবেন। এর মধ্যে হালিমা খান তানভীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমদ খান নিজে ফ্রিজ থেকে চিংড়ি মাছ, দুধ সহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছে। এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমদ খান মানেই আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্নায় গন্ডগোল করলে আজ মেঘের অবস্থা খারাপ আছে, এই ভয়ে বারবার ঢোক গিলছে। কিছুক্ষণের মধ্যে তানভীর আসছে। হালিমা খান, মালিয়া খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘেদের কর্মকাণ্ড দেখছেন। তানভীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমদ খান রাগী স্বরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানভীর ঠোঁট চেপে হাসছে আর ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতে আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচ্চু। প্রজেক্টের কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভুরুকুসকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিডিও কল কেন? আরে দাও আগে। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বললেই চলে। প্রয়োজনে 2-4 মিনিট ফোনে কথা বলে। আবির ভয়ে ভয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আবির ভুরুকুসকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। চাচ্চুর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছেন। আলী আহমদ খান আবিরকে এক নজরে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার চাচ্চু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না পারি না। আবির শুকনো গলায় ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজ এতটা পথ জার্নি করে আসছেন, এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি বেশি কিছু করছি না, মেঘ মামুনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘোরাতে আবিরের চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে এই অবস্থায় দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠেছে। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পাক। আবিরের মুখে আসা কথাটা গিলে দু চোখ বন্ধ করে ধীরে শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল, ও এখানে কি করে? মোজাম্মেল খান মেকি ভঙ্গিতে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করল, তোমাদের পাগলামির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? আলী আহমদ খান মৃদু স্বরে বললেন, আবির, তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতেও মলিন হেসে শুধালো, তা কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ ভুনা আর আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিয়া খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু, এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীর নিয়ে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? আর তোমরা কি একটু বুঝো না, মেয়ে কি বেগুন পোড়াতে পারবে নাকি? হাত পুড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে সাপোর্ট করছো? মালিয়া খান শান্ত স্বরে বললেন, কারো কিছু বলতে হবে না, তুই মাথা ঠান্ডা রাখ। তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকে। আবির রাগান্বিত স্বরে বলল, যা ইচ্ছে করো, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘেদের রান্না প্রায় শেষের দিকে।
তানভীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগী ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা। মেঘ দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। মো- মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন, ভাইজান, তুমি জিতছো, এবার মন ভালো হয়েছে? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছে এটা গুড নিউজ নাকি ব্যাড নিউজ বুঝতে পারছি না। তবে খুব শীঘ্রই হয়তো তোমাদের মাঝ থেকে আমি ডুব দিব। ডুব দিয়ে কিছুদিনের জন্য হরিশ হয়ে যাইব, বুঝছো? আল্লাহ হাফেজ।